প্রেমেন্দ্র মিত্রের গল্প। গল্পের নাম পুনরুক্তি। পুনরুক্তি প্রেমেন্দ্র মিত্র। বহুদিন আগে অধুনা লুপ্ত একটি স্বল্পায়ু মাসিক পত্রের সম্পাদকের তাগাদায় অত্যন্ত তাড়াতাড়ি একটি গল্প লিখেছিলাম। গল্পটির নাম মনে নেই, মনে করে বলবার মতো গল্পও সেটি নয়। তার স্রষ্টা হয়েও একথা কোনো রকম বিনয় না করেই বলতে পারি। গল্পটির বিশেষত্ব যা কিছু ছিল তার নায়কের নামে। ওরকম অদ্ভুত ধরনের নাম কেন আমার মনে উদয় হয়েছিল কে জানে। সম্ভবত সেই নাম আমি আমার নিজের গল্পের সাধারণত্বকে ব্যঙ্গ করার জন্যই বেছে নিয়েছিলাম। অসাধারণ নাম নিয়ে যে আমার কাহিনীতে ও জীবনে প্রবেশ করলে তাকে নিয়ে বিধাতা ও আমি কিছুই করে উঠতে পারলাম না, এই হয়তো আমার বক্তব্য ছিল। আগের বারের অভিজ্ঞতার ফলে নায়কের নামটা এবার আমি প্রকাশ করতে রাজি নই। ধরা যাক নামটা ছিল অনিরুদ্ধ বা অজামিল অথবা ধৃষ্টদ্যুম্ন গোছের একটা। ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করা ছাত্রের তালিকায় যে নাম দেখা যায় না, মৌচাকের ধাঁধার উত্তরে পৃষ্ঠার যে নাম ওঠে না, সে নামটি শুধু আমি ভুলিনি, তাছাড়া গল্পের বাকি সমস্ত ঘটনা আমার মন থেকে অনেক আগেই মুছে গিয়েছিল। কিন্তু কে জানতো বিধাতাও নকল নবিশ। আমার সে ভুলে যাওয়া গল্পকে তিনি রং বদলে আবার কোথাও চালিয়ে দিতে পারেন, একথা কে কল্পনা করেছিল? কি একটা পর্ব উপলক্ষে ট্রেনে ভয়ানক ভিড়। ইন্টার ক্লাসের টিকিট বদলে নিয়েও উচ্চতর শ্রেণীর গাড়িতে বসবার মতো জায়গা পাইনি। কামরায় মেঝেতে সুটকেসটার উপরই সওয়ার হয়ে চলছিলাম। আমার মতো অবস্থা গাড়ি যাত্রীদের প্রায় সকলেরই। সপরিবারে যে ভদ্রলোকটি আমার বাঁ ধারের বার্থটি দখল করে চলেছিলেন, নেহাত দায়ে না পড়লে সেকেন্ড ক্লাসের উপরি ভাড়া দেবার মতো লোক যে তিনি নন সে কথা বুঝতে বিলম্ব হয় না। এত বিচিত্র রকমের মোট ঘাট ও মানুষ সেকেন্ড ক্লাসের এই ভব্য কামরাটি দেখবার সুযোগ কখনো নিশ্চয় হয়নি। টিনের তোরঙ্গ, বেতের বাক্স, ক্যাম্বিসের ছেঁড়া সুটকেস বাদে বাসন কোসন ভর্তি গুণচটের দুটি বড় বড় থলে আছে। বালতির ভেতর বালতি, তার ভেতরে যথারীতি হ্যারিকেন লণ্ঠন বাঁধা আছে। নারকেলের দড়ি দিয়ে বাঁধা উপরে মাদুর জড়ানো বিপুল একটা বিছানা আছে। আর আছে বাঁশের চাঙারিতে ভর্তি পেয়ারা বা তদনুরূপ কোনো ফল। বিদেশবাসের নিদর্শন স্বরূপ, যা সে দেশে গিয়ে আত্মীয় স্বজনের ভেতর বিতরিত করে। ফলগুলি ইতিমধ্যেই রসে উঠেছে, গন্ধে সমস্ত কামরা উঠেছে আমোদিত হয়ে। এসব ছাড়া উলঙ্গ 1 বছরের শিশু থেকে 14-15 বছরের পর্যন্ত গুটি 5 ছেলে মেয়ে আছে, এবং আছেন ভদ্রলোক আর তার অত্যন্ত ক্ষুদ্র সংস্করণের স্ত্রী। ছেলে মেয়েদের ভেতর আবক্ষ ঘোমটা দেয়া তাদের মাটিকে খুঁজে বার করাই শক্ত হতো, যদি ঘোমটার ভেতর থেকে তার ব্যক্তিত্ব প্রতি মুহূর্তে প্রকাশ না পেত। আকারেই তিনি ছোট, সংসারের মধ্যে কর্তৃত্ব বা প্রতিপত্তিতে নয়। 3.5 ফুট প্রমাণ কাপড়ের পুটলি থেকে তীক্ষ্ণ চাপা গলায়
সমস্ত পরিবার কিভাবে শাসিত ও পরিচালিত হচ্ছে দেখে বিস্মিতই হতে হয়। ছোট কোলের ছেলেটি থেকে স্বামী পর্যন্ত শশব্যস্ত হয়ে আছে। স্বামীটি আকারে স্থূলকায় এবং অত্যন্ত নিরীহ প্রকৃতির। সেকেন্ড ক্লাসে আরোহণ করার গৌরব ও পয়সার অপব্যয় সম্বন্ধে আফসোস, এই দু ধরনের মধ্যে মনে এখনও আপোষ করে উঠতে পারেননি। সেকেন্ড ক্লাসের মর্যাদা সম্বন্ধে মাঝে মাঝে ছেলে মেয়েদের সচেতন করবার চেষ্টা করছেন। রোদ লাগছে তো জাল দেয়া জানালাটা তুলে দে না ভুলো। এ কি ইন্টার ক্লাস পেয়েছিস? রোদ এলেই কাঠের সার্সি ফেলে গরমে পচে মরতে হবে। দিব্যি জাল দেয়া সার্সি, রোদও আটকাবে, হাওয়াও আসবে। ভুলো জাল দেয়া সার্সিটা ফেলার কৌশল আয়ত্ত করতে না পারায় এবার তিনি নিজেই তাকে সাহায্য করতে লাগলেন। কিন্তু সার্সিটা এমন দেয়ারা কে জানত? মিনিট 5 চেষ্টা করে গলদঘর্ম হয়ে তিনি অপ্রস্তুতভাবে সকলকে বোঝাবার চেষ্টা করেন সার্সিটা বহুদিন কেউ তোলেনি, তাই জাম ধরে গেছে। একটু অতিরিক্ত জোর করতে গিয়ে হঠাৎ বিপত্তি দেখা গেল। সার্সি ওঠে না, কিন্তু ছোট মেয়েটা হঠাৎ কোঁকিয়ে কেঁদে ওঠে। বাবার কনুয়ের ধাক্কা লেগে তার ঠোঁটটা বুঝি কেটেই গেছে। স্ত্রীর চাপা গলায় শাসন শুরু হয়। বয়স যত বাড়ছে তত দিন দিন কচি খোকা হচ্ছে। জানলার সার্সিটা না ফেললে চলছিল না। ভদ্রলোক অপ্রস্তুত হয়ে মেয়েটার আঘাত পরীক্ষা করে তাকে শান্ত করবার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। এবার বলেন, নড়বার জায়গা আছে একটু? সেকেন্ড ক্লাস না গোয়াল ঘর? কান মেলে শুধু ডবল ভাড়া আদায় করে ছাড়লে। ডবল ভাড়া দেওয়ার দরকার কি ছিল? ভদ্রলোক এবার একটু উষ্ণ হয়ে ওঠেন। দরকার কি ছিল? নইলে যেতে কি করে? ঢুকতে পারলে কোনো গাড়িতে? একটা দিন সবুর করার তো জো নেই। তোমার পাঁজিতে আবার কবে দিনক্ষণ লিখবে তার আশায় বসে থাকতে গেলে তো আর চাকরি থাকে না। স্ত্রীর বিরুদ্ধে এতগুলো কথা সাহস করে বলে ফেলে ভদ্রলোক বেশ একটু মুচড়ে পড়েন। আবার স্ত্রীর অরুদ্ধমান মেয়েটাকে তার হাতের থেকে একরকম ছিনিয়েই নিয়ে চাপা গলায় ধমকে দেন। সঙ্গে সঙ্গে জাদু মঞ্চে তার কান্না যায় থেমে। ভদ্রলোক এদিক ওদিক উসখুস করে বাথরুমে গিয়ে ঢোকেন। খানিক বাদে বেশ প্রসন্নমুখী বেরিয়ে এসে বলেন, হ্যাঁ, পয়সা যেমন নেয় তেমনি আরামও আছে। যা না ভুলো মুখ টুকগুলো একটু ধুয়ায় না। কেন? আবার মুখ ধুতে হবে কেন? না না, যাক না একবার, চমৎকার বন্দোবস্ত। কল খুললেই জল, সামনে আয়না, তবে আর কি, স্বর্গ হাতে পেয়েছ। ভদ্রলোক উচ্ছ্বাসা নিয়ে বিষণ্ণ মুখে এবার কোণের জায়গায় গিয়ে বসে পড়েন। রোদ এসে পড়েছে বসবার জায়গায়। একবার উঠে বসে তারের জালটাই বোধহয় তিনি তুলতে যাচ্ছিলেন। তারপর কি ভেবে সেই কাঠের সার্সিটাই নামিয়ে নিয়ে সামনের বিছানার ওপর পা ছড়িয়ে ঘুমোবার চেষ্টায় চক্ষু মুদ্রিত করেন। এই সরল সাধারণ নিরীহ ভদ্রলোকটির প্রসঙ্গ এখানেই শেষ হতে পারত। যিনি আকস্মিকভাবে ট্রেনের 2য় শ্রেণীর কামরায় একদিন প্রবেশ করেছেন, সাহিত্যের কোনো শ্রেণীতে তাঁর প্রবেশ করার কোনো সম্ভাবনা ছিল না। প্রবেশ করবার দুরাশাও তিনি রাখেন না, এ কথাও সত্য। তাঁদের মতো আরও অনেকের জীবনযাত্রা চলে আলোকিত রাজপথ থেকে দূরে, সাহিত্যের নেপথ্যে। জীবনে তাদের এমন কিছু ঘটে না, পেশাদারী লেখক যা থেকে প্রেরণা পেতে পারেন বিস্ময়কর কোনো কাহিনী গড়ে তোলবার। পরিমিত ক্ষেত্রের মাঝে অত্যন্ত মন্থরভাবে তাদের জীবনযাত্রা চলে সুনির্দিষ্ট পথে। জন্ম মৃত্যু প্রেমও যেন বিস্ময় নিয়ে আসে না সে জগতে, সবই সেখানে স্তিমিত। ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গেই হয়তো তাকে ভুলে যেতাম যে বিপুল ও একাকার জনসমুদ্র থেকে
তিনি হঠাৎ আমার জীবনের একটি দিনের মাঝে ভেসে উঠেছেন, সেখানেই তিনি আবার মিলিয়ে যেতেন নিশ্চিহ্নভাবে। কিন্তু ঠিক তা হলো না। হঠাৎ একসময় অপ্রত্যাশিত একটি পরিণতির সম্ভাবনায় উদ্গ্রীব হয়ে উঠলাম। মাঝের একটি জংশন স্টেশনে গাড়ি অযথা বিলম্ব করছে দেখে উৎকণ্ঠিত হয়ে উঠছিলাম। এই ভিড়ের উপর যাত্রী সংখ্যা আরও বৃদ্ধি পেলে নিঃশ্বাস ফেলাও বুঝি কষ্টকর হয়ে উঠবে। কামরার ধার দিয়ে কেউ গেলে অত্যন্ত সন্দিগ্ধভাবে চেয়ে থাকি, জানলায় কেউ মুখ বাড়ালে ভ্রুকুটি করে নিজেদের অসন্তোষ জ্ঞাপন করি। কিন্তু তবু কিছুতে কিছু হলো না। ট্রেন ছাড়ে ছাড়ে এমন সময় সশব্দ ধাক্কায় দরজা খুলে যিনি প্রবেশ করলেন, তাকে বাধা দেওয়ার কথা ভাবা যায় না। মেজাজ তার মিলিটারি এবং জাতিতে তিনি স্ত্রীলোক। দৃপ্ত ভঙ্গিতে কামরায় ঢুকেই উপস্থিত সকলের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে তিনি মোট ঘাট তোলা, কুলিদের ধমকানো, আমাদের জিনিসপত্র রাখার বিশৃঙ্খল ব্যবস্থা সম্পর্কে উপদেশ দেওয়া নিয়ে তুমুল কাণ্ড বাঁধিয়ে তুললেন। এটা কি মালগাড়ি না সেকেন্ড ক্লাসের কামরা? এসব জিনিস কি করতে এখানে তুলেছেন? লাগেজ সিস্টেম আছে কি জন্যে? বাঙ্কগুলো দিনের বেলা শোবার জন্যে তো নয়। এই কুলি, ইয়া মাল উঠাও। আমরা সবাই শশব্যস্ত হয়ে উঠেছিলাম। ওঠাউঠির হাঙ্গামা থামাবার পর তার দিকে একটু দৃষ্টি দেওয়ার অবসর পেলাম। দীর্ঘ একহারা চেহারা, এককালে বুঝি সুশ্রী ছিলেন, কিন্তু কেমন একটা অস্বাভাবিক কাঠিন্য এখন মুখের সমস্ত রেখাকে রূঢ় করে তুলেছে। সে কাঠিন্য শুধু বয়সের নয়, বয়স তার 30-এর বেশি বোধহয় হবেও না। এই কাঠিন্যের পেছনে জীবনে দীর্ঘ কোনো অভিজ্ঞতা আছে বলে সন্দেহ করতে ইচ্ছে হয়। পোশাকে, চালচলনে ও গলার স্বরে স্কুল মিস্ট্রেস বলেই মনে হয়, কিন্তু প্রভুত্ব তার যেন মজ্জাগত নয়। সেটাকে যেন চেষ্টা করেও আয়ত্ত করতে হয়েছে। সেই জন্যে তার প্রকাশ অস্বাভাবিক, রুক্ষতা তার যেন বর্ম। আমাদের জিনিসপত্র সরিয়ে বেতের একটি বাক্স, বড় একটি হোলডোল ও একটি সুটকেসের জায়গা কোনো রকমে হলো। কিন্তু তার নিজের জায়গা নিয়েই মুশকিল। আমি নিজে তো নিজের সুটকেসের উপরই সমাসীন। ওধারে দুটি বেঞ্চের 8 জনের জায়গায় 16 জন পুরুষ কোনো রকমে গুড়ের নাগরিকের মতো গায়ে গায়ে ঠেসাঠেসি করে বসে আছেন। ভদ্রমহিলা এদিক ওদিক চেয়ে পূর্ব নির্ধারিত নিরীহ ভদ্রলোক যেদিকের সিটটা সপরিবারে দখল করেছিলেন সেই দিকেই এগিয়ে গেলেন। আপনাদের একটু সরে বসতে হবে। কাপড়ের পুটলির ভেতর থেকে সুতীক্ষ্ণ আওয়াজ শোনা গেল। সরে কি গাড়ির বাইরে গিয়ে বসবো? নবাগত মহিলা এরকম জবাব পাওয়ার আশা সত্যিই করেননি। ভ্রুকুটি করে বিরক্তিস্বর বললেন, তা তো আপনাকে বলিনি, কিন্তু ছেলে মেয়েদের আরেকটু ভালোভাবে শোয়ালে এখানে একটা লোক বসতে পারে। কাপড়ের পুটলির ভেতর থেকে তীক্ষ্ণতর কণ্ঠে উত্তর এলো, বসতে পারে? বসলেই এমনি হলো নাকি? আমরা কি মাগনা গাড়িতে চড়েছি? এই বাগদ্বন্দ্বের পরিণাম ভেবে আমরা সবাই শঙ্কিত হয়ে উঠছিলাম। এমন সময় কোণের ভদ্রলোকের হালকা তন্দ্রা স্থির তীব্র কণ্ঠস্বরেই বোধহয় ছুটে গেল। আচ্ছন্ন অবস্থাতেই তিনি চোখ না খুলে বললেন, আহ, ঝগড়া করছো কেন? টিকিটটা দেখিয়ে দিলেই তো গন্ডগোল চুকে যায়। মুদ্রিত চোখেই এবার পকেটের ভেতর হাত চালিয়ে তিনি বললেন, সেকেন্ড ক্লাসের টিকিট মশাই, নইলে কি আর অমনি অমনি চেপেছি? মরণ আর কি? টিকিট তোমায় কে চাইছে? চোখ চেয়ে একবার দেখো না। ভদ্রলোক সচকিতভাবে এবার চোখ খুলে তাকালেন এবং খানিকক্ষণ স্তম্ভিত বিস্ময়ে কাটাবার পর বললেন, এ কি ইলা? এইবার একসঙ্গে অনেকগুলো কাণ্ড গাড়ির ভেতর ঘটে গেল। আমি উৎসুক হয়ে নড়ে চড়ে বসলাম। ভদ্রলোক শশব্যস্তে নিজের জায়গা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন,
বস বস, এইখানে বস। এবং ক্ষণিকের জন্য কাপড়ের পুঁটলি ফাঁক হয়ে একজোড়া তীব্র ভ্রুকুটিকুটির চোখের সন্দিগ্ধ দৃষ্টি দেখা গেল। ইলাদেবী কিন্তু তখনও সবিস্ময়ে সেইখানে দাঁড়িয়ে আছেন। ভদ্রলোক অত্যন্ত অপ্রস্তুতভাবে তখনও ক্রমাগত আউড়ে যাচ্ছে। এই যে এখানে বস না, এই তো জায়গা রয়েছে। ইলাদেবী এতক্ষণে কথা কইলেন। তার কণ্ঠে স্পষ্ট বিস্ময়। এ কি অনিরুদ্ধবাবু, আপনি? আমার কল্পনা একসঙ্গে এতখানি খোরাক পেয়ে যেন একটু বিহ্বল হয়ে পড়ল। ট্রেনের কামরায় আকস্মিক এই সাক্ষাৎ, পরস্পরের এই বিস্ময়, তারপর অসাধারণ এই সব নাম, অনিরুদ্ধ, চারিধারের সংকীর্ণ দেওয়াল খসে পড়ে হঠাৎ এই দুটি জীবনের বিস্তৃত রহস্যময় ইতিহাসের সংকেত যা আমার কল্পনাকে উত্তেজিত করে তুলবে, সে আর বিচিত্র কি! বৃহৎ পরিবারের ভারে বিব্রত এই নিতান্ত সাধারণ মধ্যবিত্ত নিরীহ কেরানি ও জীবনের নিষ্ঠুর অভিজ্ঞতা যার মুখের রেখাকে কঠিন করে তুলেছে, সেই বিগত যৌবনা স্কুল মিস্ট্রেসের জীবনে কি করুণ কাহিনী জড়িয়ে আছে কে জানে। নির্বিকার নিয়তি তাদের জীবনের সূত্রকে কবে একদিন জড়িয়ে দিয়ে আবার হতাশার অন্ধকারে পৃথক পথে নিয়ে গেছে তুলে। উদ্গ্রীব হয়ে এবার তাদের সমস্ত কথা শুনবার জন্য কান পেতে বসে রইলাম। ইলাদেবী বললেন, আপনাদের বেশিক্ষণ বিরক্ত করব না, পরে স্টেশনেই নেমে যাচ্ছি। অনিরুদ্ধর মুখ তখন দেখতে পাইনি, কিন্তু আমার হৃদয়ে যেন বেদনা ভারাক্রান্ত হয়ে এলো এ কথায়। এতদিনের পর দেখা, তবু সময় নেই, সময় নেই। জীবনের পথে নাববার উঠবার স্টেশন নিয়তি ঠিক করে রেখেছে আগে থেকেই। ইলাদেবী বসলেন। সামনে একটা ট্রাঙ্কের উপর অনিরুদ্ধবাবুরও বসার জায়গা হলো। আপনারই ছেলেপুলে? গলার স্বর অত্যন্ত সহজ, কিন্তু কে জানে কি গভীর অতল বেদনা আছে তার পেছনে। অনিরুদ্ধবাবু একটু হাসলেন। সে হাসি ভাষায় বুঝি ব্যাখ্যা করা যায় না। তারপর অনেকক্ষণ দুজনেই চুপচাপ। সত্যই কথায় প্রকাশ করার কি আছে আর এই বিদীর্ণ মৃত আশার বন্ধা বালুকা বেলায়? একবার শুধু ইলাদেবী বললেন, আপনি তারপর আর দেখা করেননি? বাবা মারা গেছেন জানেন বোধহয়? না, কোনো অনুযোগ নেই, কোনো ভৎসনা নয়, শুধু স্বাভাবিক একটি মন্তব্য। নির্মম ভাগ্য হৃদয়াবেগের দুঃসহ বেদনার সমুদ্র আলোড়িত করে ক্লান্ত দুটি যাত্রীকে আজ সুদূর শৈলমূলে আছড়ে ফেলে গেছে। ভাষায় তাদের আবেগ আর থাকবে কোথা থেকে? অনিরুদ্ধবাবু মাথা নিচু করে বললেন, জানি দীর্ঘ কৈফিয়ত যে অনাবশ্যক, তা যে অশোভন, সে কথা তিনি জানেন। আবার সুদীর্ঘ নীরবতা। কাপড়ের পুডলির ভেতর থেকে মাঝে মাঝে শুধু অবজ্ঞাময় দৃষ্টির বিদ্যুৎ বিকাশ দেখা যাচ্ছে। পরে স্টেশন দেখতে দেখতে এসে গেল। সময় নেই, নেই। জীবনের বিদায়ের ক্ষণের পবিত্রতার মর্যাদাও যে সব সময় রাখা যায় না। হাঁকডাক করে কুলি রাখতে হয়, ব্যস্ত হয়ে উঠতে হয় মোট নাবলো কিনা দেখবার জন্য। না, কোনো কথা আর হলো না। ইলাদেবী বললেন, আচ্ছা তাহলে আসি। অনিরুদ্ধ একটা মোট কুলির ঘাড়ে তুলে দিয়ে বললেন, নমস্কার। তারপর আর কিছু নয়। না, আর কিছু আছে বই কি। ইলাদেবী নেমে যাবার পরে ট্রেন ছাড়তেই পুঁটলির ভেতর থেকে শোনা গেল, খ্রিস্টান মাগিটা কে গা? অনিরুদ্ধবাবু উত্তর শুনবার জন্য উদ্বিগ্ন হয়ে রইলাম। মৌন অতীত যদি ঝলসিত একটি মুহূর্তে সামান্য একটু প্রকাশ হয়ে পড়ে। অনিরুদ্ধবাবু নিজের জায়গায় গিয়ে বসে পড়ে বললেন, খ্রিস্টান নয় গো, খ্রিস্টান নয়, লেডি ডাক্তার। অমনি চালচলন হয়ে গেছে এখন।
মেয়ে মানুষ হয়ে পুরুষের কাজ করলে হবেই তো। আমি আবার ওকে ছেলেবেলা পড়িয়েছি। তখন কলকাতায় ওদের বাড়ি থেকে বাজার সরকারি করি আর ওদের 2 ভাই বোনকে পড়াই। বাপটার ছিল সব সাহেবি চাল, মেয়েটা তাই ধিঙ্গি হলো এমন। তখন বাজার সরকারি করতাম, এখন আমার 2nd ক্লাসে দেখে অবাক হয়ে গেছে। নিজের মনেই হতাশভাবে একটু হেসে এবার চক্ষু মুদ্রিত করলাম ঘুমোবার আশায়। বিধাতা সত্যই আমার মতোই অক্ষম নকলনবিশ। এত সুযোগ, এত সম্ভাবনা সত্ত্বেও নিজেরই সেই পুরাতন একঘেয়ে কাহিনীর পুনরাবৃত্তি করে চলেছেন জীবনের পর জীবন।